তেকে বিদায় দিয়ে ছুট লাগায় জাংকুকের খোঁজে। আর পেয়েও যায়। একটু দূরেই জাংকুক দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। তে আর কোনো কিছু না ভেবেই জাংকুককে পেছন থেকে জড়িয়ে ধরে। সাথে সাথে জাংকুকের হাত থেকে ফোনটা স্লিপ হয়ে নিচে পড়ে যায়। তার হার্টবিটের গতি মুহূর্তেই বেড়ে যায় কয়েকশো গুণ। হাত অনবরত কাঁপতে শুরু করেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার জন্য আমার মনের অনেক বড় কষ্ট দূর হয়ে গেল। কিন্তু এই ধন্যবাদটা আমার না, অন্য কারোর। চটজলদি টেকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে কথাটা বলে জাংকুক। মানে? কাজটা নানাজানের। একটু আগেই নানাজান আমাকে কল দিয়ে সব জানালো। আর তার কথা মতোই খালুকে নিয়ে ভেতরে আনলাম। আমার অবদান এইটুকুই। ও, তাও ধন্যবাদ আপনাকে। যাও এবার। তোমার নাম একটু পরেই অ্যানাউন্স করা হবে। আমার নাম? কিন্তু কেন? আমি তো কোনো কিছুতেই নামই দিই নাই। তুমি নাচ দিবা? পাগল হইলেন? আমি এসব নাচ টাচ পারি না। মিথ্যা কথা আমার সাথে বলে লাভ নেই তে পাখি। তোমার সবকিছু জানা আমার। কিন্তু যাও, কিছু বলে এখন লাভ নেই। আপনি আসলে একটা রাক্ষস। আপনি কার অনুমতি নিয়ে আমার নাম দিয়েছেন বলেন? এর আগেও তোমাকে বলেছি, তোমার ব্যাপারে আমাকে কারোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বরং তোমার সবকিছুর জন্য আমার থেকে অনুমতি নেওয়া আবশ্যক। আমি মানি না। কিসের এত জোর আমার উপর? হ্যাঁ, আপনি কোন অধিকারে অধিকার ফলান আমার উপরে? আমি কোন অধিকারে অধিকার ফলাই তা জানার অধিকার তোমার আছে? কেন থাকবে না? কেন থাকবে? আরে আজব তো। তের কথা শেষ হওয়ার আগে জাংকুক তের কোমর জড়িয়ে নিজের বুকের কাছে টেনে নেয়। হঠাৎ এমন হওয়ায় তাল সামলাতে না পেরে তেও জাংকুকের বুকে হুমড়ি খেয়ে পড়ে। জাংকুক আলতো হাতে তের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মুখটা তের কানের কাছে নিয়ে এসে বলে, একটা কথা মাথায় সাজিয়ে নাও তে পাখি। তুমি আমার, একান্ত ব্যক্তিগত আমার। তুমি সেটা চাও আর না চাও, এই জন্মে বা পরকালে সব জায়গায় তোমার পিছনে আমাকে পাবা। তোমার ছায়া অবধি তোমার সাথে না থাকলেও আমাকে পাবা তুমি। তুমি উড়বা খোলা আকাশে, কিন্তু সে আকাশেও আমাকেই পাবা। কথাটা বলেই তেকে ছেড়ে দিয়ে চলে যায় জাংকুক। তে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার কানে বাজছে জাংকুকের বলা সব কথা। তার প্রতিটা লোম জানান দিচ্ছে তার শরীরের শিহরণ জাংকুকের কাছে আসায়। জাংকুকের স্পর্শ যেন ঝড় তুলে দিয়েছে। এ কেমন অদ্ভুত অনুভূতি, কেমন এই শিহরণ, এমন কেন হচ্ছে? এসব তো আগে হয়নি। কেন জাংকুকের কাছে আসায় আমি কিছু করতে পারলাম না? তার কথাই কেন এই স্তব্ধতা? উফ, মাথা কাজ করছে না আমার। জাংকুকের কথা মতোই একটু পরে স্টেজের নাচ প্রদর্শনের জন্য ডাকা হলো তেকে। বাধ্য হয়ে তেকে স্টেজে উঠতে হলো। তেকে সবাই উৎসাহ জাগালো, সাথে সাথে গান বেজে উঠলো। নাচের ভিডিও। নাচ শেষ হতে চারিদিকে করতালের আওয়াজে মুখরিত হয়ে যায়। তেও এতদিন পর নাচ করে যেন নিজের আনন্দ ফিরে পেয়েছে। নাচতে নাচতে কখন যে নাচের মধ্যে ডুবে গিয়েছিল সে টেরও পায়নি। আরো একবার জাংকুকের প্রতি কৃতজ্ঞতা জানায় সে। দূর থেকে জাংকুক তের সম্পূর্ণ নাচ দেখেছে। তে যে এত সুন্দর নাচে তা তের বাবা অনেক আগেই বলেছিল ওকে। সাথে স্টেজে পড়ে যাওয়ার কারণে স্টেজ ভীতি সম্পর্কেও জানিয়েছিল। আর তাই জাংকুক না বলেই তের কাছে এমন সিচুয়েশন তৈরি করে যাতে তার মাথায় তখন স্টেজের চিন্তা না, বরং জাংকুকের বলা কথাগুলো ইফেক্ট করেছিল। তোমার রাস্তা তুমি নিজেই বের করবা, তোমার যুদ্ধ তুমি নিজে করবা। আমি শুধু তোমার রাস্তা দেখাবো, তোমাকে তোমার গন্তব্যের জন্য বাহন হব আমি। পুরা রহমান বাড়িতে আজ খুশির আমেজ। হবেই না কেন? বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আর খুব শীঘ্রই সানার বিয়ে হবে। সামনে শুক্রবার রিং পরিয়ে চলে যাবেন তারা, এটাই ঠিক হয়েছে। আর এই অনুষ্ঠানের আয়োজন করা হবে তের নানুর বাসায়, যেটা গ্রামে রয়েছে। রায়পুরের ছোট্ট একটা গ্রামেই বাস করত তারা। পরবর্তী সময়ে তারা শহরে চলে আসেন, কিন্তু এখনো তাদের জমি জমা রয়ে গেছে সেখানে। আর তা দেখাশোনা করার জন্য মানুষও রয়েছে। 2 দিন আগে সবাই রওনা দেয় রায়পুরের উদ্দেশ্যে। তের ফ্রেন্ড সহ সবাই একই বাসে করে যায়, কিন্তু গ্রামে পৌঁছাতেই তের হাস্যোজ্জ্বল মুখটা অন্ধকার হয়ে আসে। কারণ তাদের সামনে খানবাড়ির সকলে দাঁড়িয়ে আছে। কিন্তু তাতে সমস্যা না, সমস্যাটা বেগম আর লিসাকে দেখে হয়েছে। লিসার মুখটা দেখার সাথে সাথে তের মনে পড়ে যায় সব ঘটনা, সব কষ্ট, তার আব্বু আম্মুর বলা কথাগুলা। না চাইতেও চোখ বেয়ে বেরিয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। তেকে দেখেই তের বড় আম্মু তাকে বুকে চড়িয়ে নেয়। এতদিন পরে বড় আম্মুর সান্নিধ্য পেয়ে কেঁদে ওঠে তে।
খানবাড়ির সকলে ঘিরে ধরেছে তেকে। শুধু বাদ থাকে তের বাবা মা আর বেগম। তের বাবা মা লিসার ভয়ে এগোতে পারে না, দূর থেকেই মেয়েকে দেখে চোখে শান্তি করে। আর বেগম, তার তো এখানে কি হচ্ছে না হচ্ছে তাতে কিছুই আসে যায় না। কেমন আছো বড় আম্মু? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কেমন শুকাই গেছিস, নিঘাত খাওয়া দাওয়া করিস না, চেহারার হালটা কি হয়েছে? তোমার কাছে চিকন মনে হচ্ছে। ওই যে দেখছো, বাড়ির সবাইকে দেখিয়ে বলেতে এরা পারে না 24টা ঘন্টা আমাকে খাওয়াতে। একজন তো নাক টিপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেয়। জাঙ্কুককে উদ্দেশ্য করে কথাটা বলে তের বাচ্চা কথা শুনে সকলেই হেসে দেয়। আপাই, লুসির কণ্ঠ শুনে তে পেছনে ঘুরে, সাথে সাথে লুসি দৌড়ে এসে জড়িয়ে ধরে তেকে। তুমি আমাকে ভুলে গেছো তাই না আপাই? তোর মতো পাগলিকে ভোলা যায় নাকি? একটা কল অবধি করে তুমি খোঁজ নিলা না। আমি তো জানি আমার দুষ্টি বুড়ি ভালো আছে, পেতনিটা কি খারাপ থাকে নাকি? আমি না, তোমার বোন পেতনি। আচ্ছা, তো আমার বোনটা কে? কেন আমি? সাথে সাথেই জিহ্বায় কামড় দেয় লুসি। একে একে সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করে ভেতরে প্রবেশ করে। এতক্ষণ বাড়ির সকলের তের প্রতি ভালোবাসা দেখে ফুঁসে উঠেছে লিসা। মনে মনে ভয়ঙ্কর পরিকল্পনা এঁটে নেয়। শয়তানি হাসি দিয়ে সেও ভেতরে প্রবেশ করে। তে ফ্রেশ হয়ে বাহিরে বের হতেই দেখতে পায় জিমিন চোখ নাক ফুলিয়ে তার বিছানায় বসে আছে। জিমিনের এমন অবস্থা দেখে তের বুকটা কেঁপে ওঠে। কই, এর আগে তো জিমিনকে কখনো এভাবে দেখেনি সে, তাহলে আজকে কি হলো? জিমিনের কাছে আসতেই জিমিন তেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, যা দেখে তের ভয় আরো বেড়ে যায়। কান্না করতে করতে এক পর্যায়ে যে চুপ করে যায় জিমিন। জিমিনকে চুপ করতে দেখে তে এবার জিজ্ঞেস করে, বল এবার কি হয়েছে? কিছু না রে। সাথে সাথেই তে জিমিনের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কি জিজ্ঞেস করেছি তোকে সেটা বল। তুই আমাকে মারলি? হ্যাঁ মেরেছি, যদি এখন সোজাসুজি উত্তর না দিস আরো মারবো। আমি তোর 3 মাসের বড়, ভুলে যাস না। ভাই বোন দুটাই শয়তান, বিড়বিড় করে বলে জিমিন। কি হয়েছে বলবি এবার? তোর ভাই ডিভোর্স ফাইল করছে। গালে হাত দিয়ে মাথা নিচু করে কথাটা বলে জিমিন। ডিভোর্স মানে? তোদের বিয়ে কবে হলো? জিমিন এবার নিজের মাথায় নিজেই থাপ্পড় মারে। কি বলতে চাই কি বলে ফেলেছে। সুগার মুখে ডিভোর্স শুনে তার মাথা ঘুরে উঠেছিল। ওর সাথে যে তেও থাকবে সেটা সে বেমালুম ভুলে গিয়েছিল। আবার তে জড়িয়ে ধরাই যেন কষ্টটা আরো বেশি দ্বিগুণ হয়ে গিয়েছিল। কি হলো বল কিছু। সুগা ভাইয়ার ডিভোর্স হবে কিভাবে? তার বিয়ে কবে হলো? আর তুই বা কেন এই বিষয় নিয়ে কান্নাকাটি করছিস? আজব। কারণ তোর ভাইয়ার বউ আমি। হোয়াট? কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো জিমিন? জিমিন মাথা দুলাই, সাথে সাথে তে আরো একটা থাপ্পড় বসিয়ে দেয়। আবার মারলি কেন? সাথে সাথেই আরেকটা থাপ্পড় মারে জিমিনের গালে। আরে তোর মাঝে কি জাঙ্কুক ভাইয়ার আত্মা ভর করেছে নাকি? আজব তো। ব্যাস, সাথে সাথেই আরো একটা থাপ্পড় পড়ে জিমিনের গালে। তোদের বিয়ে হয়েছে আর আমারে বলার প্রয়োজন বোধ অব্দি করিসনি। আরে বাহ, না ভাইয়া কিছু বলেছে না তুই। আর পরিবারের কথা না হয় বাদই দিলাম। আরে শান্ত হ, বলছি তো, জলদি বল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। ফ্ল্যাশব্যাক। ছোটবেলা থেকেই সুগার চোখে জিমিনকে আলাদাই ভালো লাগতো। বোনের নজর থেকে আলাদা, অবশ্য ছোটবেলা বলতে আর কি ক্লাস 9-8 থেকে। তখন তার মাথায় বোন আর প্রেমিকার দৃষ্টান্ত আলাদাই ছিল। আর সেই সুবাদেই জিমিনকে যে সে বোন না অন্য চোখে দেখে তার প্রমাণ পাই জিমিনের প্রতি অগ্রাধিকার দেখে। যেহেতু তখন তার 16 বছর ছিল আর জিমিনের 10 বছর। 10 বছরের মেয়ের মাথায় এই প্রেমের অনুভূতি এসব তো কিছুই ঢুকবে না, এটাই স্বাভাবিক। জিমিনের মাথাতেও তখন এসব কিছুই ছিল না। ছোটবেলায় যখন বাকি ছেলেদের সাথে খেলতো তখন সুগা তাকে হয় ধমক দিত, না হয় বাড়িতেই রেখে দিত, এক প্রকার জোর করে। আর না হলে নিজের সাথে খেলাতো। বড়রা ব্যাপারটা তেমন আমলে নেয়নি। কিন্তু দুর্ঘটনা তখন ঘটে যখন জিমিনের বয়স হয় 17 আর সুগার বয়স 23। 23 বছরের তাগড়া যুবক সে, তখন তার রক্তের তেজই আলাদা। আর ততদিনে জিমিনও বুঝে যায় সুগা তাকে বোনের নজরে না বরং অন্য নজরে দেখে। এতে তারও সমস্যা ছিল না, কারণ সুগা এমনিতেই সুদর্শন ছিল, জিম করাই বডি হচ্ছিল।
যার কারণে দেখতে আকর্ষণীয় যুবক হিসেবেই ধরবে যে কেউ। কিন্তু সমস্যা ছিল সুগার রাগ। 17 বছরের জিমিন যখন ক্লাস 9-এ পড়ে তখন জিমিনকে একটা ছেলে চিঠি দেয়, আর সেটাই দেখে ফেলে সানা। আর সেও সুগাকে চকলেটের লোভে পড়ে সবকিছু বলে দেয়। আর সাথে সাথে হাজির হয় পরের দিন সুগা স্কুলে। বিনা কিছু ভেবেই 2 থাপ্পড় বসায় ছেলেটার গালে আর মারতে থাকে। ক্লাস 9-এ পড়ে ছেলে, আর যাই হোক অনার্সে পড়া ছেলের সাথে তো পারবে না। কলেজের টিচার এসে তাদের থামায়। যেহেতু সুগার দাদা এই কলেজের ট্রাস্টি ছিলেন তাই তাকে তেমন কিছু বলা হয় না, কিন্তু খবর চলে যায় বাড়িতে। আর এতেই জিমিনের হয়ে যায় রাগ। সবার সামনেই সুগাকে থাপ্পড় মেরে বসে। সমস্যা কি তোমার? সবসময় আমার লাইফে হস্তক্ষেপ করো কেন? ভাল লাগে না আর আমার এইসব আমি বিরক্ত হয়ে গেছি তোমার এসব গুন্ডামো দেখে। কথায় কথায় মারপিট কেন? কি হয় তোমার? কিসের এই অধিকার দেখাও আমার ওপরে? ব্যাস, এই কয় লাইনই জিমিনের জীবনে কাল বয়ে এনেছিল। সুগা সেদিনই বড়দের এক প্রকার জোর করে কাজে ডেকে এনে বিয়ে পড়িয়ে নেয় জিমিনের সাথে। কিন্তু শর্ত একটাই, সুগা নিজের পায়ে না দাঁড়ানো অবধি তাদের বিয়ে ধরা হবে না। সুগাও জিমিনের কাছে যেতে পারবে না। সুগা সবার এই কথায় রাজি হয়ে যায়, আর তাদের কথা অক্ষরে অক্ষরে পালনও করে। জিমিনও ধীরে ধীরে সুগার এই টক্সিক ভালোবাসায় মেতে উঠেছিল। ঠিক টক্সিকও বলা যায় না, কারণ সুগা জিমিনের উপর কিছু নিয়ে কখনো জোর করেনি। শুধু ছেলেদের বেলায় সুগা একটু স্ট্রিক্ট হয়ে যেত। কিন্তু সুগা শুধু জেলাস হয় তা না, সেদিন প্রথমবারের মতো জিমিনও জেলাস হয়েছিল। আর সেটাই তাদের সম্পর্কের কাল হয়ে দাঁড়িয়েছিল। 6 মাস আগের কথা। জিমিন তখন এক্সাম দিয়ে রেজাল্টের অপেক্ষা করছিল, তাই ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে তাদের কলেজের পাশে এক রেস্টুরেন্টে যায়। সেখানে দেখে সুগা একটা মেয়ের হাত ধরে বসে আছে, আর মেয়েটা সুগার কাঁধে মাথা রেখে বসে আছে। যা দেখে মুহূর্তে বিনা কিছু ভেবে জিমিন রেগে সেখানে গিয়ে মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়েই সুগার থেকে ছাড়িয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রেস্টুরেন্টে উপস্থিত সবাই অবাক হয়ে যায় মুহূর্তেই। সুগা হতভম্ব হয়ে কিছু বলতে যাবে তার আগেই জিমিন আবারও হাত ওঠাতে যায়, আর সুগা ধরে ফেলে। জিমিন, এটা কেমন ধরনের ব্যবহার? আপনি আমাকে প্রশ্ন করেন আর নিজে কি করছেন? হ্যাঁ, এখানে অন্য মেয়েকে নিয়ে রঙ্গলীলা? ছি! কথাটা বলে কেঁদে ফেলে জিমিন। জিমিন, মুখ সামলে কথা বলো। আপনি আসলেও একটা খারাপ। আর এই মেয়ে, লজ্জা করে না একটা ছেলের সাথে? আর কিছু বলার আগে সুগা জিমিনের গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমি কার সাথে কি করি না করি তা একান্ত আমার বিষয়, সেখানে হস্তক্ষেপ করার তুমি কে? জিমিন ফেল ফেল করে তাকায় সুগার দিকে। আমি কি কেউ না? না, তুমি কেউ না। জিমিন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ও যেতে মেয়েটা বলে ওঠে, ভাই, এটা কি ঠিক করলি তুই? রাগে তুই কি দিয়ে কি বলে ফেলেছিস, তোর মাথায় আছে? তো আর কি করতাম? মেয়েটা মুখে যা আসছিল তাই বলে দিচ্ছিল। স্বাভাবিক কিনা, যে কোনো একটা মেয়ে তার স্বামীকে অন্য কারোর সাথে দেখলে এমনই রিয়েক্ট করবে। মানছি, কিন্তু ওর কি উচিত ছিল না আমাকে জিজ্ঞেস করা? আচ্ছা শান্ত হ, আমারই উচিত হয়নি এভাবে তোকে জড়ায় ধরা। তুই তো শুধু আমাকে সান্ত্বনাই দিতে চাচ্ছিলিস। বাদ দে, ওকে আমি মানাই নিব, আর আঙ্কেল আন্টিকেও আমি মানিয়ে নিব নি তোর আর আসিফের বিয়ের জন্য। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে আমি আর আসিফ এতদিন হয়তো আলাদাই হয়ে যেতাম। যা, আসিফ মেবি ওয়েট করছে। হ্যাঁ, মেয়েটাকে মানায় নিস, বকিস না, বয়স কম তো, বুঝে আর কতই। আচ্ছা ঠিক আছে। সুগা নিজের ক্লাসমেটকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় যেতে দেখে জিমিন ততক্ষণে কাউকে কিছু না বলে নানির বাসায় চলে গেছে, আর মাঝ রাস্তায় যেয়ে সবাইকে জানিয়েছে। বাড়ির কেউ আর এটা নিয়ে তেমন কিছু মনে করেনি, কারণ সে মাঝে মধ্যে নানির বাড়ি চলে যায়। সুগাও নিজের ইগো ধরে রাখতে আর জিমিনকে নিতে চায় না, আর এতেই জিমিনের অভিমান আরো বাড়ে।